দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে বাংলা নিউজ টিভির অনুষ্ঠান। আমি শিউলি মিজান, আপনাদের সবাইকে জানাই বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আনন্দ উল্লাস উচ্ছ্বাসে নতুন বছর 2012কে বরণ করতে সব অনুষ্ঠানই ছিল উজ্জ্বল। অবশ্য বাংলা নিউজ টিভির প্রতিনিধি শুধু 3টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলা নিউজ টিভির শিউলি মিজান তার নিজস্ব বাসভবনে আয়োজন করেছিলেন ছোট্ট অথচ প্রাণবন্ত ও আনন্দঘন এক নিউ ইয়ার্স অনুষ্ঠান। বর্ষবরণ অনুষ্ঠান জনাব তারেক বাবু তার বাসগৃহে আয়োজন করেছিলেন 2টি কৃষ্টির সমন্বয়। পাকিস্তান ও বাংলাদেশি কৃষ্টির সংমিশ্রণ ছিল খাবারে, পরিবেশনে ও আয়োজনে। স্বাদে গন্ধে পরিপাট্যে বর্ষবরণের খাবারগুলি ছিল অনন্য। ইতিমধ্যে তারেক বাবু সুনাম অর্জন করেছেন বিভিন্ন ধরনের কাবাব বিশেষভাবে মেরিনেট করে সুস্বাদু করার ক্ষেত্রে। আগত নতুন বছরের সন্ধ্যায় তিনি পারদর্শিতার সাথে কাবাব তৈরি করে তার সুনামকে বৃদ্ধি করেছেন। এছাড়াও অনুষ্ঠানে ছিল ঘরে তৈরি বিভিন্ন ধরনের খাবার, তার মধ্যে সুস্বাদু স্যান্ডউইচ, ফিঙ্গার ফিশ ও সমোসা ছিল অনন্য। এই অনুষ্ঠানে গত 16 ডিসেম্বরে মুজিব সিদ্দিক পরিচালিত বিজয় বহরের ব্যক্তিবর্গের প্রাধান্য লক্ষিত হয়। অনুষ্ঠানে আলোচনায়, গল্পে, কথায় বাফলার আগামী প্যারেডের প্রস্তুতি পর্বই যেন ফুটে ওঠে। আনন্দোজ্জ্বল এই অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেস বাংলাদেশের কনসুলেট অফিসে কনসাল জেনারেলের আমন্ত্রণ ছিল, তবে বাংলা নিউজ টিভির প্রতিনিধি থাকা পর্যন্ত তিনি এসে পৌঁছান নাই। সম্পূর্ণ বাঙালি কায়দায় ইংরেজি নববর্ষ 2012কে স্বাগত জানাতে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন ছিল জনাব রেজা খানের বাড়িতে। নানান বর্ণে গন্ধে সুসজ্জিতা মহিলারা ছিলেন উচ্ছ্বাসে ভরপুর। রেজা খান ও তার স্ত্রী মিলি খান প্রচুর ও বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করলেও দেখা যায় বিভিন্ন জনে তাদের তৈরি খাবার নিয়ে আসেন। এই অনুষ্ঠানে জনাব মোসাদ্দেক হোসেন ম্যাক্স অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এক বিশেষ ভূমিকা পালন করেন। আমন্ত্রিত পুরুষ অতিথির আড্ডার গুঞ্জনে অনুষ্ঠানটি যেন প্রাণ পায়। বিশেষ করে লস অ্যাঞ্জেলেসে রেজা খানের সমসাময়িকে আগত প্রবাসীরা বহুদিন পর আবার একত্রিত হলেন 2012 এর জন্মলগ্নে। তাই পুরনো বন্ধুদের মিলনের হইচই ছিল অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। আবার সেই পুরুষদের স্ত্রী পার্টনাররাও ছিলেন রঙে ঢঙে বাংময়। অনুষ্ঠানে শুধু হ্যাপি নিউ ইয়ার্সের কেক কেটে ক্ষান্ত হয়নি, আয়োজন ছিল বছরের প্রথম দিনে জন্ম নেয়া পুরুষ মহিলাদের জন্মদিনের কেক কাটা। অবশ্য কথাও সত্য যে এই জন্মদিনটা শুধু গ্রিন কার্ডেই ব্যবহৃত। এই ধরনের সত্যিকার ভুল জন্মদিন পালনের মধ্য দিয়ে রেজা খানের বাসভবনের নববর্ষ বরণ অনুষ্ঠানটি ছিল হাসি, আনন্দ, উচ্ছ্বাসে জীবন্ত। তাওরাত রেস্টুরেন্টের স্বত্বাধিকারী তৌহিদ হোসেন ও এলিজা হোসেন তাদের সন্তানদের জন্মতিথি পালনে আমন্ত্রিত অতিথিদের দিলেন এক চমক। গত 26শে ডিসেম্বর পালিত হয় তাদের সুযোগ্য কন্যা তেহিমা হোসেন ও সুযোগ্য পুত্র তৌসিফ হোসেনের জন্মদিন। অনুষ্ঠানে জন্মদিনের প্রচলিত প্রথা মতো কেক কাটা অনুষ্ঠানের পাশাপাশি ছিল এক মধ্যম সাইজের খাসির আস্ত রোস্ট কেটে জন্মদিনের আনন্দ। শুধু আস্ত খাসির রোস্ট ও কেকই নয়, এছাড়াও ছিল বহু পদের সুস্বাদু ও উন্নত মানের খাবার। জন্মদিনের এই ভিন্নধর্মী অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন সোহেল রহমান বাদল। লস অ্যাঞ্জেলেসের বহু গণ্যমান্য ব্যক্তির সমাবেশে ঘটে এই জন্মদিন।
অ্যাঞ্জেলেসে খ্রিস্ট ধর্মাবলম্বী বাঙালি প্রবাসীদের মধ্যে এবারও পালিত হয়েছে সাড়ম্বরে ক্রিসমাস ডে। লোমালিন্দা শহরে চিন্ময় রায়চৌধুরী ও অঞ্জলি রায়চৌধুরীর বাসভবনে যীশু খ্রিস্টের প্রতি অশেষ শ্রদ্ধাঞ্জলির বর্ষণে পালিত হয় ক্রিসমাস ডে। দিনটি তারা শুরু করেন যিশুর নাম কীর্তনের মাধ্যমে। এতে তাদের বাড়িতে দিনভর খ্রিস্ট ধর্মাবলম্বী বাঙালি প্রবাসীরা যিশু কীর্তনে অংশগ্রহণ করেন। এছাড়াও সেখানে আমন্ত্রিত ছিলেন ভারপ্রাপ্ত কনসাল জেনারেল শাহনাজ গাজী, ডক্টর রফিক ও লস অ্যাঞ্জেলেসের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলা সংস্কৃতি মনা চিন্ময় রায়চৌধুরী ও অঞ্জলি রায়চৌধুরীর পরিবারটি সুরে তালে ঘণ্টা দুই অতিথিদের আবিষ্ট করে রাখেন। তারা বাংলা কৃষ্টিকে উজাড় করে আয়োজন করেছিলেন ক্রিসমাস ডে অনুষ্ঠানটি। এমনকি দেশীয় স্টাইলে ছিল খাবারের পরিবেশন ও আয়োজন। অত্যন্ত পরিচ্ছন্ন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অতিথিরা ছিলেন মনে ও দেহে তৃপ্ত। আসসালামু আলাইকুম। লস এঞ্জেলেসে বাংলা নিউজ টিভি তাকি আমি সিলেটি খবর শুনাইমু তামিন টিয়া। আওয়ামী লীগের প্রবীণ নেতা মরহুম আব্দুর রাজ্জাকের লাশ দেখার লাগি যাওয়ার পথে ডাকসুর ফর্মার ভিপি ও ফর্মার এমপি সুলতান মনসুরের হার্টের প্রবলেম হয়েছে। এর লাগি তাই ঢাকা হার্ট ইনস্টিটিউট ভর্তি হয়েছেন। এখন তাই বালাফতে সিলেট খুব খুশির মাঝে দিয়া বড়দিন পালন করছেন খ্রিস্টান রিলিজিয়াসরা সারা দিনের লাগি অনুষ্ঠান করছেন। ফাইন্যান্স মিনিস্টার আবুল মাল আব্দুল মুহিত চার্চ গিয়া খ্রিস্টান রিলিজিয়াস মঞ্চের লগে কুশল বিনিময় করছেন। সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তুরার লাগি বাঁচিছেন সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান খুব বড় অ্যাক্সিডেন্ট থেকে। প্রাথমিক সম্পানী পরীক্ষায় সিলেট জেলায় পাশ করছেন 46,000 ছাত্রছাত্রী। সিলেট আম্বরহানায় বিজ্ঞ প্রদর্শনী উদ্বোধন করছেন জাতীয় অধ্যাপক ডক্টর শায়লা খাতুন। এবার খুব সুন্দর জ্ঞান মেলা হয়েছে সিলেট লিডিং ইউনিভার্সিটিতে। বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর দীপুমণি মৌলভী বাজার আইসলা। পয়লা তাই মৌলভী বাজার সার্কিট হাউস আওয়ামী লীগের নেতা কর্মীর লগে মত বিনিময় করছেন। আর পয়লা আওয়ামী লীগে যত বেশি কাম করছেন তত বেশি প্রচার করতে পারেন না। পরে তাই রিসেপশন অনুষ্ঠানে গেছেন আর গান বাজনা শুনছেন। 67 years পরে সিলেট গভর্নমেন্ট তিব্বিয়া কলেজের বিল্ডিং বানাইবার লাগি 5,58 লাখ পাইছেন। 24 ডিসেম্বর ফাইন্যান্স মিনিস্টার আবুল মাল আব্দুল মুহিত উদ্বোধন করছেন। হলিউডে সিলেটি বিশ্ব সম্মেলনের দিন তারিখ 2012 সালের 13, 14 ও 15 জুলাই ঠিক হয়েছে। অনুষ্ঠানে আপনাদের সকলের দাওয়াত। দোয়া করি আপনারা সকল বালা তাহন জানি। আগে দি আপনাদের লাগি আরো নয়া খবর লইয়া আইমু। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আমি কুদ্দুস খান বাংলা নিউজ টিভি থেকে বলছি। আমাদের সাথে আছে ডক্টর রফিক আলম, আমাদের সিও। জনসংখ্যা নিয়ে আমরা পূর্বে কিছু আলোচনা করেছিলাম।
জনসংখ্যাটা সত্যিকারই আমাদের বিশাল একটা প্রবলেম। ছোট্ট দেশ, বাংলাদেশের যে আয়তন, সে আয়তনে 10 মিলিয়ন লোক থাকার কথা, সেখানে আছে 150 মিলিয়ন। কাজেই বুঝতেই পারেন সমস্যাটা কত জটিল এবং কত বড়। সেই প্রসঙ্গে আমরা বিস্তারিত আলাপ করব। এই প্রসঙ্গে কিছু জ্ঞানগর্ব বক্তব্য রাখছেন ডক্টর রফিক আলম। জ্ঞানগর্ব কিনা জানি না, তবে এটা একটা খুব জরুরি বিষয় বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ আসলে যদি 40 বছরের আমরা ইতিহাস দেখি, বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন সাধন হয়েছে বেশ ভালোভাবেই হয়েছে আমি মনে করি, এবং এবং আমাদের যে কৃষি সম্পদ তারও প্রায় 3.5 গুণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই তুলনায় জনসংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তো এটা খুব একটা খারাপ না, তবে আমাদের মনে রাখতে হবে যদি জনসংখ্যা আমরা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের সব ধরনের উন্নতিগুলো যেখানে ইন্টারাপ্ট করি, সেটা হলো কি, ডক্টর মোমেন উনি জাতিসংঘের এখন অ্যাম্বাসেডার, ওনার সাথে একবার আমার কথা হয়েছিল জনসংখ্যা নিয়ে। আওয়ামী লীগের লোক উনি বলেন যে উন্নতি দেশ বেসে গেল। তো রাত্রে আমি দেখলাম যে ওই সময়, আমি বলছি আজ থেকে 3 বছর আগে, খাদ্য উৎপাদন স্বয়ংসম্পূর্ণ হয়েছে, বেশি হয়েছে, 6% করে প্রতি বছর বেড়েছে। জনসংখ্যা বেড়েছে ধরেন 4%, 5%। খাদ্য উৎপাদন বা ওভারঅল অর্থনৈতিক উন্নয়ন যদি 6% হয়, জনগণ যদি 6% বাড়ে, তাহলে কিন্তু উন্নতিটা থাকছে না। হ্যাঁ, সেটা ইভেন হয়ে গেলে তাহলে সমস্যাটা সেইভাবে না, জনসংখ্যার হিসাবটা ওইভাবে না। যে জনসংখ্যা আমাদের, যেমন ধরেন আমরা যদি বাংলার মানে বাংলাদেশ না, মানে বাংলার ইতিহাস যদি ধরি, ঠিক তা না, মানে যখন বড় বাংলা ছিল সেই বাংলার কথা বলছি, যে 1700 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 1,70,00,000। তারপরে এই জনসংখ্যাটা দ্বিগুণ হতে 230 বছর লেগেছে। মানে 1931 সনে আমরা একটা আদমশুমারি হয়, তখন জানতে পারলাম যে প্রায় মানে 3,56,00,000, এবং তারপরে দেখা যাচ্ছে যে 43 বছরে আবার দ্বিগুণ হয়ে গেছে। এটা 1974 সালে। আমাদের প্রায় 7,15,00,000। তারপরে দেখা যাচ্ছে 35 বছরে আবার দ্বিগুণ হয়ে গেছে, 15 কোটি এখন আর কি। তবে আর 5-10 বছরে 30 কোটি হইলে থাকা জায়গা যাবে। তবে আমাদের যে জনসংখ্যা নিয়ন্ত্রণটা, দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে 1961 সন থেকে 1991 সন পর্যন্ত, এবং জনসংখ্যার বৃদ্ধির হার 2.3। বর্তমানে এই মানে 2011 সালে এসে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যার বৃদ্ধির হার হচ্ছে 1.3, তার মানে অনেক কম। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও বাসরে দোসর হয়ে, তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও বাসরে দোসর হয়ে, তাই সে আমারে টানে, তাই সে আমারে টানে। রাতেরও আকাশে তারার মিতালি, আমারে দিয়েছে সুরের গীতালি। কত যে আশায় তোমার নামে জ্বালিয়ে আমি রেখেছি দীপালি। আকুল ঘুমরা বলে সে কথা,
বকুলের কানে কানে চাঁদ বুঝি তা জানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে তাই সে আমারে টানে এত যে কাছে যেছি তোমারে এত যে প্রীতি দিয়েছ আমারে এত যে পাওয়া কেমন সহিব একাকী আমি নীরব আধারে আকুল পাপিয়া ছড়ায় সে কথা বাতাসের কানে কানে চাঁদ বুঝি তা জানে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে তাই সে আমারে টানে আহা আমরা যদি গড় ফ্যামিলি হিসাব করি যে আগে স্বাধীনতার পরে প্রত্যেক মা 6.5 সন্তান বাংলাদেশ হওয়ার সময় আর কি। আর এখন যেহেতু আমরা নিয়ন্ত্রণ কিছু করছি এখন 2.5। তো আমরা যদি জনসংখ্যা 2.0 আনতে পারি তাহলে কিন্তু একটা কন্ট্রোল মধ্যে থাকে। তার মানে হ্যাঁ, এখন এই 2.0 করা কিন্তু খুব কঠিন ব্যাপার না। আমরা কিন্তু আজ থেকে 10-12 বছর আগে চিন্তা করলে আমাদের এই জনসংখ্যার নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার বেশ। আচ্ছা, এখানে আমি আপনাকে কিছু সমালোচনা করি, কিছু প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে এই সমস্যাটা মিডিল ক্লাস বা হায়ার ক্লাস দেখছে। যারা গরিব, আমি যাদের সাথে কথা রিক্সা চালায়, তারা মনে করেন যে 2টা বাচ্চা বেশি হইলে আয়টা বাড়বে, তাদের 2 টাকা আয় হবে, এই একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো যে একটা ধর্মীয় প্রভাব থাকছে। আপনি স্বীকার করেন আর না করেন, বাংলাদেশ মুসলিম দেশের বেশিরভাগ জনসংখ্যা মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম বিশ্বাস করে, এবং আমাদের অশিক্ষিত মোল্লারা সবসময় বলে থাকে যে আল্লাহ 2টা হাত দিলে খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। তার মানে হচ্ছে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা এটা অবৈধ এবং অন্যায়। এই জাতীয় একটা ফিলোসফি তারা ছড়াইতে চেষ্টা করে, আজ পর্যন্ত সেটাই চলে আসছে। এখন আপনি কি করে জনসংখ্যা কমে নিয়ে আসবেন? প্রথম কথা হলো শিক্ষার হার খুব নিম্ন শ্রেণীতে শিক্ষার হার নাই, তারা থিতাহিত জ্ঞান শূন্য, তারা মনে করে যে 2টা বাচ্চা হলে বেশি আয় হবে, আবার মোল্লারা এনকারেজ করে। তো এইটা হলো সমস্যা। জনসংখ্যার সমস্যা আছে আমরা জানি, কিন্তু নিয়ন্ত্রণ করার যে সমস্যা, এইটা সম্বন্ধে আপনার সাজেশন কি? সাজেশন আমার অবশ্যই আছে, তবে সাজেশনের ব্যাপারে যেমন আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই যে আগে কিন্তু আজ থেকে 10-12 বছর আগে দেখা যাচ্ছে সরকার যথেষ্ট সচেতন ছিল। এখন সরকার একটু ঢিলা দিয়েছে। ঢিলার কারণটা আমি ঠিক বুঝতে পারছি না, তবে অনেকে বলে যে হয়তো অশিক্ষিত জনসংখ্যা বৃদ্ধি পেলে রাজনীতিবিদদের অশিক্ষিত ভোটে জিততে সুবিধা হয়। কারণ অশিক্ষিত জনগণ সাধারণত তাদের নিজস্ব ইচ্ছায় ভোট দেয় না, আর একজনের কথা শুনে ভোট দেয়। আর একজন যে বলছি এটা হচ্ছে তাদের পার্টির ক্যাডার। তো সেই জন্য জনগণকে ঠকানোর জন্য অশিক্ষিত জনগণ তৈরি করার ব্যাপারে যারা নাকি অসৎ রাজনীতিবিদ তারা একটু ইন্টারেস্টেড হতে পারে। আর আমি মনে করি যে এখন বাজেটে মিনিমাম $500 বিলিয়ন আমাদের থাকতে হবে, যাতে করে একটা বিরাট একটা আর্মি
থাকবে যারা নাকি এই জনগণের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করবে, এবং যেটা নাকি আগে বেশ সুফল হয়েছিল, আমি বিশ্বাস করি সেটা যদি আবার আমরা চালু করতে পারি তাহলে আমরা 2.5 থেকে 2 আনতে পারলে আমরা, আমার মনে হয় 5 থেকে 7 বছরের মধ্যে আমরা মধ্য। কিন্তু আপনি সেলফ কন্ট্রাক্টরের কথা বলছেন, আপনি বলছেন সরকার চায় না, কারণ অশিক্ষিত জনগণ থাকলে সরকারের সুবিধা হয়, ভোট ম্যানিপুলেট করা যায়, ক্ষমতায় থাকা যায়, সেই সরকার করবে কেমনি? তো সেই জন্য আমরা বলছি এটা জনগণের দাবি যে সরকারকে বাধ্য করতে হবে যে মিনিমাম $500 বিলিয়ন আমি মনে করি যে যদি আমরা খরচ করি এবং একটা বিশাল একটা আর্মি মানে আর্মি মানে ঠিকই আছে, আর্মি মানে বাহিনী, আর্মি মানে যোদ্ধা না বাহিনী, ওই আর্মি ঠিক আছে, ওটা ঠিক আছে, আর্মি বলা হয়। হ্যাঁ, এবং এই আর্মি তৈরি করব তারা নাকি, যারা নাকি গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে প্রতিটা ডোর টু ডোর যাবে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে নানাভাবে খবর। এনজিওদের ভূমিকা কি, তারা কি সাহায্য করতেছে? হ্যাঁ, এনজিওরা এখন যথেষ্ট সাহায্য করছে, সেই তুলনায় সরকারের সাহায্য একটু কম আমি দেখি। হ্যাঁ, কারণ যদি জনসংখ্যার সঙ্গে আজকে যে বাংলাদেশের এই যে বাংলাদেশের যে সবচেয়ে বড় ইনকাম যেটা রেমিটেন্সের ব্যাপারে আমরা যদি ফিলিপাইনের সঙ্গে আমরা তুলনা করি তাহলে দেখা যায় যে ওদের রেমিটেন্সের পরিমাণ হচ্ছে আমাদের তুলনায় দ্বিগুণ, এবং ওদের বাইরে কাজ করে প্রায় 1 কোটি। আমাদের বোধহয় ওদের চেয়ে বেশি হবে, কারণ 20% 150 মিলিয়ন 10% কত হয়? 3 কোটি লোক বাইরে কাজ করে আমাদের। না, আমাদের 20%। না, আমাদের অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে 65 থেকে 70 লাখ। এটা সরকার যে হিসাব দিয়েছে ওটা ঠিক মনে করেন না? সরকার তো তাই হিসাব দিচ্ছে, আমি তো হিসাবে তাই দেখছি। এটা এমন কোনো কঠিন হিসাব না যেটা করা যাবে না কি। এবং এই টাকা যদি আমাদের থাকতো তাহলে আমরা প্রশিক্ষণ দিয়ে এই জনগণকে পাঠালে আমরা খুব ইজিলি $20 বিলিয়ন ইনকাম করতে পারতাম। এইটা একটা টপ প্রায়োরিটি যেন সরকারের এবং জনগণের হয়, সেদিকে নজর রাখতে হবে। তো হ্যাঁ, প্রিয় দর্শক, আমি ডক্টর রফিকের সঙ্গে মোটামুটি একমত। জনসংখ্যা বিস্ফোরণ দুঃখজনক। কারণটা হলো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমরা যখন লস অ্যাঞ্জেলেস আসলাম সাথে সাথে বোধহয় 1.5 বছরের মধ্যে 1.5 মিলিয়ন লোক লস অ্যাঞ্জেলেসে মানে ক্যালিফোর্নিয়া ইলিগাল করা হলো। অল অফ এ সাডেন দেখা হলো আমাদের পানি নাই, আমাদের রাস্তাগুলো ফেটে যাচ্ছে, আর জনগণের একটা প্রেশার থাকে সবসময়। সেই তুলনায় বাংলাদেশে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে 10 মিলিয়ন থেকে 15 মিলিয়ন লোক থাকার দরকার, সেখানে আছে 150 মিলিয়ন, হাফ অফ দি ইউনাইটেড স্টেটের পপুলেশন। সেখানে সামহাও কন্ট্রোল করতে হবে, তা নাহলে বসবাস করা যাবে না। কারণ জনগণ বাঁচার তাগিদে তার প্রয়োজনীয় গাছ কাটে, বাঁশ কাটে, বাড়ি শেষ হয়ে যায়, এনিম্যাল মারে, কাজে দেখা যাবে যে পরে একটা মুভ ডেজার্ট হয়ে গেছে, কিছুই নাই। কাজে সেই এনভায়রনমেন্টাল দিক দিয়ে দৃষ্টি করলেও আমাদের জনসংখ্যা কমাতে হবে, অর্থনৈতিক একটা ব্যাপার তো আছেই। আর এখানে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে প্রতি বছর 82,000 হেক্টর জমি জনগণের বাড়িঘর তৈরি করতে চলে যাচ্ছে। তার মানে কি আমাদের কৃষি জমি সংকোচ কমে যাচ্ছে। উদ্দিন মানিক, রয়্যাল লিগেল গ্রুপের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। রয়্যাল লিগেল গ্রুপ অত্যন্ত অভিজ্ঞ আইনজীবীর দ্বারা পরিচালিত একটি পূর্ণ ল ফার্ম। আপনাদের সব ধরনের আইনি সহযোগিতার জন্য আজই যোগাযোগ করুন। I'm an attorney for Roy Legal Group. আমার নাম রাজ রয়, আমি বাঙালি, আমার ফার্মের নাম রয় লিগাল গ্রুপ। আমি কুদ্দুস খান, বাংলা নিউজ টিভি থেকে বলছি। মূলত আমরা সিলেটি বিশ্ব সম্মেলনের থেকে বলছি। তো আমাদের সাথে আজকে বরাবরের মতো সিলেটি বিশ্ব সম্মেলনের প্রধান টিয়া হাবিব আছেন। আমরা আপনাদের সিলেটি বিশ্ব সম্মেলনের পক্ষ থেকে সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বাংলা নিউজ টিভি সকল দর্শককে এবং প্রবাসী সকল বাঙালি ভাই বোনদেরকে এবং বিশ্বের সকল সিলেটিকে এবং সকল বাঙালি ভাই বোনদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আমরা সিলেটি বিশ্ব সম্মেলন নিয়ে অনেক কথাবার্তা বলেছি। ইতিমধ্যেই কাজের অনেক অগ্রগতি হয়েছে। আমাদের অগ্রগতি প্রসঙ্গে জনাব হাবিব প্রিয় আমাদের কিছু অবহিত করবেন। আজকে নতুন বছরের দিন আমরা আবার বাংলা নিউজ টিভিতে এসেছি সিলেটি বিশ্ব সম্মেলন নিয়ে। সিলেটি বিশ্ব সম্মেলনের অনেক কাজ এগিয়ে গেছে। আমরা এই মাসের জানুয়ারি মাসের লাস্টের দিকে সব ফাইনাল করে দিব। তারপরে আমরা সব কিছু প্রচার করবো আমাদের অনুষ্ঠানে কী থাকতেছে, কি আমাদের চিফ গেস্ট হয়ে আসতেছেন, কোন শিল্পী আসতেছেন, কোন জাদুঘর আসতেছেন দেখতে পারবেন। আমাদের ওয়েবসাইটে গিয়া সিলেট 2012 এই ওয়েবসাইটে মেলা সম্মেলনের সব কিছু আমাদের দেওয়া আছে। আর সময় চলে আসছে, আমরা কমিটি আমরা করব যাদের ইচ্ছা আছে, যাদের কাজ করার দক্ষতা আছে, ও যারা চায় কমিটি আসার, তাদেরকে নিয়ে আমরা কমিটি করব। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা সিলেটি বিশ্ব সম্মেলন কর্মসূচি নিয়ে কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা একটু কনজারভেটিভ, এই কারণে আপনার পূর্ণ তালিকা আমরা ডিক্লেয়ার দিচ্ছি না। তো শুনলেন আপনারা, টিয়া হাবিব বললেন আমরা এই জানুয়ারির শেষের দিকে পূর্ণ তালিকা এবং কোন কোন মন্ত্রী থাকছেন আমাদের সাথে এবং লন্ডন থেকে কিছু অতিথি আমাদের আসছেন, এগুলো সবই কনফার্ম হয়ে গেছে। তো ডিক্লেয়ার দেওয়ার আগে আমরা আরেকটু সতর্কভাবে, একটু কনজারভেটিভ ভাবে ডিক্লেয়ার দিচ্ছি, এই কারণে যাতে কোনো কথা বললে যেন সেটা শেষ পর্যন্ত আমরা রাখতে পারি। সবাইকেই সাথে রাখবো, আর আশা রাখবো সবাই আপনারা আমাদেরকে সাহায্যের দিকে এগিয়ে আসবেন। প্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। আগামীতে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি মায়া আলম, বাংলা নিউজ টিভি, লস অ্যাঞ্জেলেস।